আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। অফিস অ্যাপ্লিকেশন 2025 এই ব্যাচে আমরা আজকে এমএস ওয়ার্ডের আরো একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে গত ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, তো আপনারা যদি সেই বিষয়গুলো নিয়ে জানার কোনো ইচ্ছা থাকে, পূর্বের ভিডিওগুলো দেখে হয়তো এই বিষয়গুলো সম্পর্কে একটা ভালো ধারণা নিতে পারেন। তো গত ক্লাসে আমরা ফাইল সম্পর্কে ভালো একটা ধারণা দিয়েছিলাম। এরপরে আমরা হোমের যে বিভিন্ন ধরনের টুলস সম্পর্কে খুব সূক্ষ্ম ধারণা দিয়েছিলাম। সেক্ষেত্রে আমরা ক্লিপবোর্ড সম্পর্কে ধারণা দিয়েছিলাম। পরে আমরা ফন্ট সম্পর্কে ধারণা দিয়েছিলাম, কিভাবে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট কিভাবে কাজ করে, এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। এর পরের পার্টে আমাদের যে কাজ করবো সেটা হচ্ছে যে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট ইফেক্ট অথবা টাইপোগ্রাফির মাধ্যমে আমরা কোনো একটা টেক্সটের ডিজাইনকে বা কোনো একটা টেক্সটের এই যে এরকম ভাবে আমরা ডিজাইন গুলোকে চেঞ্জ করতে পারি। বিভিন্ন লেখালেখির স্টাইল দিতে যাচ্ছেন বা সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনারা চাইলে এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে নিয়ে মনে করি যে আমি এই মাইসেলফ লেখাটার একটা ডিজাইন করতে যাচ্ছি। সো এই ডিজাইনের এখান থেকে আপনারা দেখেন খুব সুন্দর এখানে তারা ডিফল্ট ভাবে যে ডিজাইন গুলো দিয়ে রেখেছে, এগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এগুলো আপনারা ব্যবহার করবেন। করে আপনাদের ডকুমেন্ট ফাইল গুলোর মধ্যে যে টেক্সট গুলো আছে সেগুলোকে আপনারা আরো সুন্দর এবং নান্দনিক ডিজাইন গুলো। এছাড়া এদের এখানে আমরা যে আউটলাইনের এই যে চারপাশে যে কালার গুলো দেখতেছেন, তো এই কালার গুলো চাইলেও আপনারা এখান থেকে মেনটেন করতে পারেন। আমি যদি মনে করি রেড দিব, তাহলে সে রেড ডিফল্ট ভাবে নিয়ে নিচ্ছে। এরপরে যদি মনে হয় যে আপনার কিছু ইফেক্ট দেওয়ার প্রয়োজন আছে, মনে করেন যে শ্যাডো দিতে যাচ্ছেন, একটু ছায়া পড়বে এরকম, আমি ধরেন এটা দিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটা শ্যাডো পড়ে আছে, বাট এইটা ভালো লাগতেছে না, তাহলে আপনারা চাইলে শ্যাডো থেকে গিয়ে এখানে আরো বিভিন্ন ধরনের ডিজাইন গুলো দেওয়া আছে, চাইলে আপনারা এইগুলো ডিজাইন এগুলো একটা করে আপনারা প্র্যাকটিস করে করে যেটা আপনাদেরকে ভালো লাগে সেটা আমরা ড্র্যাগ করে সিলেক্ট করলাম। করার পর এখান থেকে যে রিফ্লেকশন যে অপশনটা আছে এইটা ক্লিক করলাম। ঠিক দেখেন এই যে মাইসেলফ তার বিপরীত পাশে আরো একটা ছায়ার মতো করে এটা দেখাচ্ছে। তো আপনারা চাইলে এখানে আপনাদের মতো করে রিফ্লেকশন, শ্যাডো, আউটলাইন এই অপশনগুলো চেক করে করে আপনারা দেখতে পারেন। এরপরে আরো কিছু অপশন আছে, গ্লোটা বাড়াই দিবে, কেমন করে থাকবে। তো এটার জন্য এই কাজগুলো করার জন্য অবশ্যই আপনাকে এই ড্র্যাগ করে এই পুরো পোর্শনটাকে বা টেক্সট গুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নিয়ে তারপরে আপনারা এখান থেকে গ্লোতে গিয়ে আপনারা যেভাবে গ্লো দিয়ে চেঞ্জ করতে পারেন। সো এই ডিজাইন গুলো আপনারা আপনাদের ক্রিয়েটিভিটির মাধ্যমে খুব সুন্দর করে ফুটাই তোলার চেষ্টা করবেন। আমার কাছে আপাতত আমি ডিফল্ট ভাবে আমি যেমনটা চাচ্ছিলাম ঠিক তেমনটা নর্মালি রাখলাম, আপনাদের মতো করে চেঞ্জ করে নিব। তো এগুলো আরো কিছু অ্যাডভান্স লেভেলের অপশন গুলো দেওয়া আছে, এগুলো আমাদের প্রয়োজন পড়বে না, আমরা ডিফল্ট ভাবে যেটা আছে আমরা সেটাই নিব। এর পরের পার্টে আমরা দেখছি যে কিভাবে এই হাইলাইট করা যায়। কিবোর্ডের কন্ট্রোল অপশনটাকে চেপে ধরে আপনারা বিভিন্ন জায়গাতে একত্রে বা একসাথে হাইলাইট করতে পারেন। আমার মনে হয় যে এই প্রো মাইসেলফ এই অপশনের মধ্যে এই লেখাগুলো বা এই ওয়ার্ডগুলো আমার হাইলাইট করার প্রয়োজন। সো আপনি চাইলে এগুলোকে ড্র্যাগ করে আগে কন্ট্রোল একটা সিলেক্ট করলেন, তারপর কন্ট্রোল চেপে ধরে বাকিগুলো সিলেক্ট করলেন, করার পর এখান থেকে হাইলাইটের এই পেনটাতে ক্লিক করলেন, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সব জায়গাতে কি হয়ে গেছে, যে ইয়েলো রং পেয়ে এগুলো হাইলাইট হয়ে গেছে। সো কোনো লেখাকে হাইলাইট করার জন্য আমরা এখানে এই অপশনটাতে ক্লিক করি। ফন্ট কালারগুলোকে আমরা যদি চেঞ্জ করতে চাই, এবং সাপোজ ধরেন এই ঢাকা লেখার কালারটা আমরা অন্য কালারে রেডে নিয়ে আসতে যাচ্ছি, তাহলে রেড ক্লিক করলে দেখেন লেখার কালারটা চেঞ্জ হয়ে গেল। বাট আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি আরো কিছু কালার নিব, চাইলে আপনি এখান থেকে যে এই কালারটাকে শো করতে পারেন। বাট মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, এই কালার কম্বিনেশনটা আপনি আপনার মতো করে বসাই দিবেন। বাট এখানে আরো কিছু কালার আছে, আপনি যদি এই কালারের মধ্যেও যদি পছন্দ না হয়, তাহলে আপনি যাবেন এই যে মোর কালারস নামে এই অপশনটাতে। সো এখানেও যদি আপনি এখানে দেখেন বিভিন্ন ধরনের কালারগুলো দিয়ে রেখেছে আরজিবিতে, আর হেক্সা, এটা হচ্ছে হেক্সা কোড। বাট এগুলো বিভিন্ন যখন আপনারা আরো অ্যাডভান্স লেভেলে কাজগুলো করবেন, যখন কালার কম্বিনেশন বা গ্রাফিক্স ডিজাইন যখন শিখবেন, তখন এগুলো আর একটু বিস্তারিত জানতে পারবেন। বাট এখন আপাতত আপনারা বিগিনার হিসেবে যেগুলো প্রয়োজন আছে, যতটুকু কালারের কম্বিনেশন এগুলো আপনারা এই যে দেখতে পাচ্ছেন, দেখার পর এখান থেকে যদি ওকে করে দেন, ওই কালারটা সে কিন্তু পেয়ে গেছে অলরেডি। আরো যদি মনে হয় যে না আমরা এই কালারগুলো পছন্দ হচ্ছে না, বাট আমি রিসেন্ট যে কালার ইউজ করছি এটা এখানে শো করছে, এই রিসেন্ট কালারগুলো এখানে শো করছে, মোর কালারে যাবো, যা স্ট্যান্ডার্ড নামে যে অপশনটাতে, এটা যখন ক্লিক করছি এখানে আরো দেখেন কালার পিক্সেল কত সুন্দর করে কালারের কম্বিনেশন দিয়ে রেখেছে। আপনার যেটা পছন্দ হবে আপনি এখান থেকে ডিফাইন করে এখান থেকে নিয়ে নেবেন, তারপর এখান থেকে মতো করে বসাই নেবেন। আবার এখানে দেখেন গ্রেডিয়েন্ট নামে একটা অপশন আছে। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে গ্রেডিয়েন্টে যাওয়ার পর আমি যদি এখান থেকে মোর গ্রেডিয়েন্ট নামে অপশনটাতে ক্লিক করি, করার পর এখানে আমাদের কিছু অপশন দিবে। সো নো ফিল যদি আমরা ড্র্যাগ করে সিলেক্ট করি, ধরেন স্টাডি নামে অপশনটাতে আমি ড্র্যাগ করে সিলেক্ট করলাম, করার পর আমরা যদি মনে করি সলিড ফিল দেওয়া আছে, তো সলিড ফিলই থাকলো। বাট আমরা যদি মনে করি গ্রেডিয়েন্টের কাজটা হচ্ছে কি, যে আপনি বিভিন্ন ধরনের কালারের সংমিশ্রণ নিয়ে আসতে পারেন, একই সাথে আপনি আপনার ডিজাইন মোতাবেক মানে আপনি আপনার ইচ্ছা মতো 3টা 4টা 5টা কালার এখানে অ্যাড করাতে পারেন। তো এখানে যখন আমরা গ্রেডিয়েন্ট ফিল নামে অপশনটা দিয়ে আমরা একটু জুম করে একটু আগাই নিয়ে সেটা বড় করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এখানে দেখেন আমরা অলরেডি 3টা 4টা কালার নিয়েছি। আপনি যদি মনে করেন যে আমি 4টা কালার নিব না, আমি ধরেন 3টা কালারের একটা কম্বিনেশন করতে যাচ্ছি, সো আমি এটাকে কেটে দিয়েছি। তো এটাকে আমি সিলেক্ট করলাম, করার পর এখান থেকে যে ক্রস নামে অপশনটাতে ক্লিক করলাম, করার পর এই 3টা কালার আমরা একত্র করলাম। সো এই 3টার আন্ডারে আমি কিছু একটা কালার নিয়ে আসতে যাচ্ছি, সেটা গ্রেডিয়েন্ট কালার। যদি এই পার্টটা আমরা আরো ডিজাইন বা লেআউট ডিজাইনের ক্ষেত্রে আমরা তখন আরো বিস্তারিত আলোচনা করব, তারপর আপনাদের একটু দেখাই দিই। সো এটাকে আমরা এখানে যে অপশনটা আছে আমরা
প্রথমত এই কালারটাকে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে একটা কালার নিলাম। সাপোজ ধরেন আমরা এই 3টা কালারে একটা কম্বিনেশন করতে যাচ্ছি, সো এই কালারটা নিলাম, নেওয়ার পর আবার এখানে এটাকে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আবার এই সেকেন্ড কালারটা নিলাম। চেঞ্জ দেখতে পাচ্ছেন যে যতটুকু অংশ আমি এই রেঞ্জটা বলে দিছি, এটা বেশি এতটুকু থাকবে প্রথমত, সো এটা রেঞ্জ একটু বাড়াই দিলাম। এরপরে আমরা তৃতীয় আরো একটা কালার নিব, এখান থেকে আমি ধরেন ইয়েলো কালারটা নিলাম। এই 3 কালারের সংমিশ্রণে দেখেন আপনারা এখানে কিছু চেঞ্জ দেখতে পাচ্ছেন। এই যে স্টাডি লেখাটা 3 কালারের সংমিশ্রণে প্রথমত সে হচ্ছে এই কালারটা পেয়েছে, তারপরে এটা পেয়েছে, তারপরে এটা পেয়েছে। এই 3টার সংমিশ্রণ, অর্থাৎ গ্রেডিয়েন্টের কাজই হচ্ছে সংমিশ্রণ করে একটা কালার নেওয়া আর কি। তো এখান থেকে ট্রান্সপারেন্সির যে অপশনটা, এটা হচ্ছে কেমন থাকবে ট্রান্সপারেন্সিটা। আমরা যদি এটাকে একটু বাড়াই দিই, দেখেন আমি যদি একটু বাড়াই দিই তাহলে এখানে কিছু চেঞ্জ দেখতে পাবেন। সেটা হচ্ছে কালারটা একটু বেশি গাঢ় হবে, ব্রাইটনেসটা একটু বাড়াই কমাই দিয়ে আমরা একটু চেঞ্জ করতে পারি। বাট এইগুলো আপনারা হয়তো কোনো পরিবর্তন এইভাবে বুঝতে পারছেন না, বাট এইগুলো পরিবর্তন আমরা যখন ওই যে বললাম, যখন আমরা হচ্ছে ইনসার্টে যে যখন হচ্ছে আমরা শেপ নিয়ে কাজ করবো, তখন এটা আরো ভালো করে এই গ্রেডিয়েন্টের বিষয়টা আমরা বুঝতে পারবো। স্টাডিটাকে আমরা এরকম করে ডিজাইন করে রাখলাম, বাট এইটা মোটামুটি এরকম খুব একটা ভালো লাগতেছে না, এই জন্য আমরা এটাকে ফরম্যাট পেইন্টারের মাধ্যমে এটা চেঞ্জ করে দিই, এই ফরম্যাটে রাখার চেষ্টা করছি। ফরম্যাটার দিয়ে এটাকে কপি করে নিলাম, ফরম্যাট পেইন্টার দিয়ে, তারপর এটার উপর চেঞ্জ দিলাম, বাট এই সেম ফরম্যাট পেইন্টারে পেইন্ট হয়ে গেল। কোন একটা লেখার কালারকে আমরা কতভাবে সেগুলোকে পরিবর্তন করতে পারি বা কালারগুলো নিয়ে আসতে পারি, সেই বিষয় নিয়ে আলোচনা করি। আশা করি আপনারা এই ফন্টের পার্টটা পুরোটাই বুঝতে পেরেছেন। এর পরবর্তী পার্টে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফের পার্টে আমরা বিভিন্ন ধরনের অপশনগুলো দেখতে পাচ্ছি। দেখেন প্রথমত আমরা এখানে 4টা অ্যালাইনমেন্টের বিষয় দেখতে পাচ্ছি। সো এই 4টা অ্যালাইনমেন্টের দেখেন প্রত্যেকটার অ্যালাইনমেন্টের যদি আমরা কোনো একটা টেক্সটকে অর্থাৎ বাম পাশে, অর্থাৎ আমরা মোট কথা হচ্ছে আমরা এখানে 4টা পাশে এটাকে বলা হয় লেফট, মাঝখানেটার মিডিলকে আমরা বলবো হচ্ছে সেন্টার, ডান পাশের পার্টটাকে আমরা বলবো রাইট। সো এই পুরো টেক্সটটাকে আমরা কোথায় রাখবো, কিভাবে রাখবো, এই বিষয়টাকে আমরা যদি অ্যালাইনমেন্টের মাধ্যমে বলে দিতে পারি। আমাদের যে বিষয় অ্যালাইনমেন্টের, এখানে প্রথমত এটা লেফট সাইড, এটা ডিফল্ট ভাবে থাকে, বা আপনারা এখানে থেকে কিবোর্ড শর্টকাট কি এই যে সাজেস্ট করতেছে, আপনারা চাইলে দেখতে পারেন যে Ctrl+L প্রেস করলেও এখান থেকে লেফটে সে শো করাবে। আর আমি যদি এই যে আমি এটাকে এটাকে মিডিলে নিয়ে আসছি, বাট এটা মিডিলে নিয়ে আসার জন্য আমরা অ্যালাইনমেন্টটাকে মিডিল করে দিয়েছি বা সেন্টার করছি। তো Ctrl+E প্রেস করলে আমরা এই কোন একটা টেক্সটকে মিডিলে নিয়ে আসতে পারি। সাপোজ ধরেন আমি কিবোর্ড শর্টকাট কি না, আমি এটাকে নিয়ে আসলাম, আমি যদি কিবোর্ড শর্টকাট কি দিয়ে ওয়েলকাম টু আওয়ার ক্লাস এটাকে নিয়ে আসতে চাই, তাহলে Ctrl+E প্রেস করবো, তাহলে এখান থেকে মিডিলে চলে আসলো। এছাড়াও আমরা এখানে ক্লিক করেও নিয়ে আসতে পারি। তো আমরা কিবোর্ড শর্টকাট কি গুলো একটু মনে রাখবো, তাহলে আমাদের কাজের স্পিডটা একটু বেশি বাড়ানো সম্ভব হবে। তো এটা একটা বিষয়। আর যদি রাইটে নিয়ে আসতে চাই তাহলে Ctrl+R, তাহলে দেখেন এটাকে কোন একটা টেক্সটকে অনেক সময় রাইট পাশে নিয়ে আসতে হওয়ার প্রয়োজন পড়তে পারে। সাপোজ ধরেন আমি একটা সিগনেচার লিখলাম, সিগনেচার লেখার পর আমার এটাকে ডান পাশে নিয়ে আসার প্রয়োজন করতে পারে। সো আমি এখান থেকে ড্র্যাগ করে সিলেক্ট করে আমি এটাকে অ্যালাইনমেন্টটাকে রাইট করে দিলাম। সো রাইট করে দিলে সে ডান পাশে এসে বসে থাকলো। তো এই বিষয়গুলো একটু খুব সুন্দর করে খেয়াল রাখার চেষ্টা করবেন। এরপরে আমরা মনে করছি যে এই যে লেখাগুলোকে আমরা যখন এগুলোকে আমরা এই পুরো কন্টেন্টটাকে আমরা যখন ধরলাম, ট্র্যাক করে সিলেক্ট করলাম, করার পর দেখেন এগুলো হচ্ছে এই যে কিছু গ্যাপ আছে, এই গ্যাপ যেন দেখতে একটু ব্যাকআপ মনে হচ্ছে বা আমার কাছে ভালো মনে হচ্ছে না। তাহলে এগুলো কি করতে চাই, তাহলে কি করতে পারি, তাহলে অবশ্যই আমরা এই পুরো পার্টটাকে মানে অর্থাৎ এই গ্যাপগুলোকে আমরা জাস্টিফাই করে দিতে পারি। জাস্টিফাই করলে কি হবে, তারা কি করবে, এই সম্পূর্ণ লাইন জুড়ে অর্থাৎ এই সম্পূর্ণ রো, এটাকে রো বলা হচ্ছে, রো জুড়ে সেই হচ্ছে একত্রে থাকার চেষ্টা করবে। তো আমি এখান থেকে যদি জাস্টিফাইতে ক্লিক করি তাহলে দেখেন সবগুলো কি হলো, এক লাইনে অর্থাৎ খুব সুন্দরভাবে বসে গেল। কাজের সুবিধার্থে যখন যেটা আপনার প্রয়োজন পড়বে যে অ্যালাইনমেন্টের বিষয়টা, তো প্রথমত আমরা হচ্ছে কোনো কিছুকে যদি মিডিলে রাখার জন্য আমরা মাইসেলটাকে মিডিলে নেওয়ার জন্য আমরা ট্র্যাক করে সিলেক্ট করে সেটাকে মাইসেলটাকে সেন্টার করছি। সেন্টার করার জন্য আমরা কি করি, সেন্টার করার জন্য Ctrl+E প্রেস করতে হয়, এটা মাথায় রাখবেন। এর পাশাপাশি আমরা আরো কিছু যে টেক্সটগুলো আছে আমার মাইসেল সম্পর্কে যে টেক্সটগুলো লেখা আছে জাস্টিফাই করছি। তো এই হচ্ছে বিষয়, আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। এই যে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিংটার মধ্যে, অর্থাৎ আপনারা তীর চিহ্নের মাধ্যমে অবশ্যই বুঝতে পারছেন যে দুইটা লাইনের মাধ্যমে কতটুকু স্পেসিং হবে সেটা এখান থেকে বলে দেওয়া। সো আমি যদি এখানে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে যে অপশনটা আছে সেই অপশনটা যদি ক্লিক করে দেখেন, আপনি একটু খেয়াল করবেন মনোযোগ সহকারে, 1.0 এটা একটা অপশন, ডিফল্ট ভাবে এটা মেবি পেয়ে আছে। আমি যদি 1.5 থেকে যদি একটু নিচে ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে আরো একটু ফাঁকা হয়ে গেছে দুটা লাইনের মধ্যে। এরপরে 1.5 যদি আরেকটু দিই তাহলে আরো বেশি ফাঁকা হয়ে যাচ্ছে, 2.0 দিলে আরেকটু বেশি ফাঁকা হয়ে যাচ্ছে। যতটুকু ফাঁকা প্রয়োজন পড়ে সেখান থেকে আমরা এই লাইন স্পেসিংটা মেনটেন করতে পারি। সো আপনি চাইলে এখান থেকে লাইন স্পেসিং গুলোকে মেনটেন করতে পারেন। এরপরে আমরা মনে করতেছি যে কোন একটা লেখার এই যে মাইসেলফ লেখার এর পেছনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। সেই ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত শেষ হবে।
হবে, একটা ডিজাইন মনে করেন এটা করবেন। এটা খুব সহজে করার জন্য আমরা এখান থেকে এই যে শেডিং কালার যে অপশনটা আছে, সাপোজ ধরেন আমি এটাকে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে শেডিং যে অপশনটা আছে সেটা আপাতত ডিফল্ট ভাবে কি হয়েছে, হোয়াইট হয়ে আছে। বাট আমি যদি এখান থেকে এই কালারটা নিই বা এখান থেকে এই কালারটাকে নিই, দেখেন সম্পূর্ণ কন্টেন্ট জুড়ে সে কি করলো, সেই শেডিং কালারটা এই কালারটা নিয়ে নিচ্ছে, যে কালারটা আমি দিলাম এখান থেকে। টেক্সটের যে বিষয়গুলো ছিল, যে কালারগুলো কম্বিনেশনগুলো ছিল, চাইলে আপনি মোর কালার থেকে আপনারা এখান থেকেও কিন্তু বিভিন্ন কালারগুলো অ্যাড করতে পারেন। বাট আমার শেডিং এ আমি এই কালারটা আমার পছন্দ হয়েছে, আমি এই কালারটা নিয়ে নিয়েছি। দেখেন এই কালারের ভেতরে এই যে এতটুকু লেখা, এই লেখাটা একটু সাদা হলে সেটা একটু বেশি ভালো লাগে। তো চাইলে আপনি এখান থেকে ড্র্যাগ করে সিলেক্ট করে এটা যদি আমি ডিফল্ট ভাবে যদি সাদা রাখি, তো তাহলে দেখেন এই সাদা লেখাটা থেকে গেল। আমি মনে করছি যে এর পিছনে যে আন্ডারলাইন আছে এটা উঠাই দিই, তাহলে একটু ভালো লাগবে। এভাবে আপনাদের কাজ করার সুবিধাতে বা কোনো একটা শেডিং বা শেডিং কালার নিয়ে আসার প্রয়োজন পড়লে, সম্পূর্ণ এই কালার যদি প্রয়োজন হয়, তাহলে আপনি এভাবে শেডিং কালার গুলোকে আসতে পারেন। শেডিং কালারের কাজ। এরপরে আরো একটা পার্ট যেটা আছে সেটা হচ্ছে যে এই যে পার্টটা, এই পার্টে আমরা বর্ডার নিয়ে আসতে হয় কিভাবে। আমরা যদি মনে করি যে দেখেন অর্থাৎ চারটা পাশ ধরা হয়, এখানে উপরেরটাকে হচ্ছে টপ, রাইট, বটম আর হচ্ছে লেফট। তো এই চারটা পার্টের কালার যদি, অর্থাৎ আমরা যদি একটা বর্ডার নিয়ে আসতে চাই, তো আমরা এই বর্ডার মেইনটেন্সটা এখান থেকে করতে পারি। তো বর্ডার মেইনটেন করার জন্য দেখেন এখানে বটম বর্ডার, অর্থাৎ বটম মানে হচ্ছে নিচের দিকে একটা বর্ডার দেখতে পাবেন। সো আমরা এটা যখন একটা বটম বর্ডার দিলাম, তো এই সম্পূর্ণ পার্টের নিচে চলে আসছে। বাট আমি চাচ্ছি যে এই যে আমি একটা শেডিং নিয়ে আসি, এই শেডিং এর নিচে থাকবে। শেডিং এর নিচে যদি নিয়ে আসা যদি হয়, তাহলে আমি ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে। যদি পূর্বের অবস্থায় যেতে আমি কন্ট্রোল জেড প্রেস করলাম, আর আমি এতটুকু সিলেক্ট করে নিয়ে এখান থেকে বর্ডার, বটম বর্ডার দিয়ে দিলে দেখেন আপনারা হয়তো খেয়াল করবেন, একটু জুম করে নিই। তো জুম আপনারা অবশ্যই 100% রাখবেন। এখান থেকে আমি একটু জুম আরো বেশি 180% করে ফেলছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো জুম করেই আপনাদেরকে দেখায়, তাহলে দেখেন আপনারা নিচের দিকে একটা বর্ডার দেখতে পাচ্ছেন, এই যে বর্ডার, এই বর্ডারটা, তাহলে এখান থেকে আমরা বর্ডারটাকে খুব সহজে মেনটেন করতে পারলাম। বাট আমরা যদি চাই যে রাইটও একটা থাকবে, তো আমি যদি রাইটে নিয়ে আসতে চাই, তাহলে এই যে রাইটে ক্লিক করবেন, রাইটও থাকলো, বটমও থাকলো, অর্থাৎ দুই পাশে থাকবে। বাট আমরা যদি অল বর্ডার চাই, তাহলে আমরা অল বর্ডারটা দেখতে পাবো। এরপরে আমরা যদি বর্ডার এন্ড শেডিং যে অপশনটাতে আছে, এই অপশনটাতে যদি যাই, যাওয়ার পর এখানে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আমি যেটা বোঝাতে যাচ্ছিলাম, প্রথমত আমরা হচ্ছে বর্ডারসে গেলাম, যাওয়ার পর এখান থেকে বর্ডার এন্ড শেডিং। হ্যাঁ, এখন বলতে পারেন যে এর মাঝখানে আরো যে বিষয়গুলো আছে, এগুলো আপাতত ওই যে বললাম টপ বর্ডার, টপে যদি উপরে যদি প্রয়োজন হয়, লেফটে প্রয়োজন হলে, রাইটে প্রয়োজন হলে, কোনো বর্ডারে যদি প্রয়োজন না হয়, তো সেক্ষেত্রে এটা ক্লিক করবো। আর যদি সব জায়গায় যদি বর্ডারের প্রয়োজন হয়, তাহলে অল বর্ডার ক্লিক করবো। তো এইটাই এতটুকু, এই কয়েকটাই আপাতত মাথায় রাখবেন। যেমন আমি হচ্ছে রাজশাহী লিখলাম, সরি এটা আমাদের ওই ডিজাইনটা আসতেছে, আমরা এই ডিজাইনটা এখানে এসে ধরতেছে। আমি এটা যদি বাদ দিতে চাই, এখান থেকে যদি আমি একটা ইন্টারপ্রেস করি, সো ইন্টারপ্রেস করে যদি আমি এখন যদি লিখি, তাহলে এই ফরম্যাটটা আর ধরবে না, এই ফরম্যাটটা আর ধরবে না সে। এখান থেকে আমরা যদি বলি যে রাজশাহী বিভাগের মধ্যে কি কি হচ্ছে ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্ট গুলো আমরা যদি বলি, যেমন হচ্ছে নাটোর আছে একটা, নাটোর, তারপরে হচ্ছে নওগাঁ আছে, তারপরে হচ্ছে আরো ধরেন নাটোর, নওগাঁ হচ্ছে বগুড়া ধরলাম, এই কয়েকটা আপাতত ধরে দেখাই আপনাদেরকে। এইগুলো হচ্ছে, এটা হলো মেন রাজশাহী বিভাগ। আর বিভাগের আন্ডারে আরো কিছু সাব ক্যাটাগরি আছে। সাব ক্যাটাগরি এগুলো বিষয়গুলো কি, বিষয়টা হচ্ছে যে নাটোর, নওগাঁ আর হচ্ছে বগুড়া, এগুলো হচ্ছে রাজশাহীর মধ্যে, এগুলো আলাদা আলাদা ডিস্ট্রিক্ট আমাদের রাজশাহী বিভাগের মধ্যে। তো এদেরকে আমরা যদি আলাদাভাবে ডিফাইন করতে চাই বা হাইলাইট করতে চাই, রাজশাহী হচ্ছে মেন, এটাকে আমরা একটু বোল্ড করে দিলাম সুন্দর দেখার জন্য। এরপরে বাকি যে অপশনগুলো আছে, সেটা যদি আমরা এই যে অপশনটাতে, এটাকে বলা হয় বুলেটস। এই বুলেটস এ বিভিন্ন ধরনের ডিজাইন গুলো আছে। তো আমি এটাকে ড্র্যাগ করে যখন সিলেক্ট করলাম সবগুলো একসাথে করার পর বুলেটস পার্টে গেলাম, যাওয়ার পর দেখেন এটা আপাতত ডিফল্ট ভাবে নান করা থাকে সবগুলো ক্ষেত্রে, কাজের শুরু থেকে এটা নান করা থাকে। তো আপনি যদি ডিফাইন করে দেন যে কিভাবে এই যে সাব ক্যাটাগরি গুলো তৈরি করবেন, তো এখানে দেখেন আমি যদি এই ডিজাইনটা যখন যদি নিই, তাহলে দেখেন রাজশাহীর আন্ডারে কোন কোন জেলাগুলো আছে বা রাজশাহী বিভাগের আন্ডারে, সেগুলো কিন্তু খুব সুন্দর করে ডিফাইন করা সম্ভব হচ্ছে। এরপর আপনি যদি এই যে ডটেড এর জায়গায় যদি সার্কেল নেন, সার্কেলের ডিজাইনটা আপনি এখান থেকে নিতে পারেন, তারপর স্কোয়ার নিতে পারেন, এই যে এই ডিজাইনটা নিতে পারেন, আবার এই ডিজাইনটা নিতে পারেন, যার যেটা পছন্দ মনে হয় সেটা এটা নিতে পারেন। তো এইভাবে আমরা বুলেটস লাইব্রেরি থেকে, অর্থাৎ বুলেট লাইব্রেরি থেকে আমরা এই অপশনগুলোকে খুব সহজে চুজ করে নিতে পারি। এরপরে দেখেন ডিজাইন নিউ বুলেট নামে অপশনটা আছে। এখান থেকে আপনারা চাইলে হচ্ছে নতুন কোনো বুলেট নিয়ে আসতে পারেন, যেমন কোনো কিছু সিম্বল নেওয়ার জন্য এখান থেকে সিম্বলে দেখেন অনেক বিষয়গুলো দেওয়া আছে, কোন কোন সিম্বল আপনি কেমন সিম্বল নিতে চাচ্ছেন। আপনি যদি মনে করেন যে এরকম একটা সিম্বল নেবেন, এখানে আপনার পছন্দ অনুসারে বিভিন্ন ধরনের, আমি এই যে এটা পছন্দ, আমি ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি এখানে ওকে দিই, দেখেন এই সিম্বলটা চলে আসছে। তো এইভাবে আপনারা আপনাদের কাজের সুবিধার্থে বা ডিজাইন করার সুবিধার্থে যে সিম্বলগুলোর প্রয়োজন হবে বুলেট লাইব্রেরি থেকে খুব সহজেই সেগুলোকে আপনারা ডিফাইন করে নিয়ে আসতে পারেন বা নিয়ে আসার চেষ্টা করতে পারেন। এর পরবর্তী পার্টে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে নাটোরের মধ্যে, আমরা যখন এখানে ইন্টারপ্রেস করবো, দেখেন আরেকটা মজার বিষয় আমরা একটু শিখাই রাখি। যখন এখান থেকে যখন আমরা মনে করছি যে নতুন করে আরো একটা জেলা অ্যাড করতে হবে, সো আমরা যদি সাপোজ জয়পুরহাট আছে, জয়পুরহাট আমি যদি অ্যাড করি, তাহলে এখান থেকে আমরা কিন্তু তাহলে ইন্টারপ্রেস করলে সে পরবর্তী ডিজাইনগুলো নিয়ে নিবে। এভাবে আমরা
কি করতে পারি, বিভিন্ন ধরনের আরো যদি অ্যাড করার প্রয়োজন হয় আমি ইন্টারপ্রেস করব। প্রশ্ন হচ্ছে যে আমি ইন্টারপ্রেস করলাম, করার পর যদি আমি এই যে ইন্টারপ্রেস করার পর আমার এটা এরকম আসার প্রয়োজন নাই, আমি আর চাচ্ছি না, তাহলে আমি যদি কেটে দিই তাহলে আপনার ব্যাক স্পেস প্রেস করে এটাকে কেটে দিতে পারেন। কেটে দিলে আগের অবস্থায় ফিরে আসবে। বাট আমি এই নাটোরের পর ইন্টারপ্রেস করছি, তারপর এরকম প্রশ্ন হতে পারে, আচ্ছা ঠিক আছে নাটোর জেলার মধ্যে কি কি খাবারগুলো বিখ্যাত হতে পারে, বা এরকম একটা প্রশ্ন হতে পারে। নাটোরে বিখ্যাত হচ্ছে কাঁচাগোল্লা, বা বিখ্যাত কি কি আছে, কাঁচাগোল্লা হতে পারে। তারপরে হচ্ছে নাটোরের মধ্যে আরো একটা বিখ্যাত প্লেস হতে পারে, রাজবাড়ি হতে পারে। এই যে দুইটা বিষয় থাকলো নাটোরের মধ্যে, এই দুটো আবার কিন্তু নাটোরের সাব ক্যাটাগরি। এই সাব ক্যাটাগরি গুলোকে আমরা যদি আলাদা করতে চাই তাহলে আমরা আরো একটা অপশন এটাতে ক্রিয়েট করতে পারবো। বাট এটা করার জন্য আমরা এই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ইনক্রিজ ইনডেন্ট এর মাধ্যমে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এদেরকে আমরা সাব ক্যাটাগরিতে খুব সহজে কনভার্ট করতে পারি। এটা তাহলে আমি যদি এখানে যদি দেখেন ক্লিক করলাম, তার সাথে সাথে কিন্তু আমাদের এই যে এটা যেহেতু এর আন্ডারে সাব ক্যাটাগরি, এটা ডিজাইন কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আপনি চাইলে এই যে এটা ডি সার্কেল অপশনটা আছে, আমি এখান থেকে ক্লিক করে এটাতে এরকম অপশন রাখি, এটা রাখতে পারবো। তো এটা কিভাবে সাব ক্যাটাগরি তৈরি করলাম, ইনক্রিজ ইনডেন্ট এর মাধ্যমে আমরা একটা সাব ক্যাটাগরি একটু আড়াই দিলে সেটা হলো সাব ক্যাটাগরিতে সে ডিফাইন হবে। এরপরে দেখেন রাজবাড়ির মধ্যে যদি আরো একটা সাব ক্যাটাগরি যদি তৈরি করতে চান তাহলে এখানে থাকবে, আমি ব্যাক স্পেস প্রেস করে সেটাকে ছড়াই দিলাম ডিজাইনটাকে। এরপরে নাটোরের রাজবাড়ির একটা হচ্ছে দীঘাপতিয়া, আর একটা আছে হচ্ছে রানী ভবানী, সরি এতটুকু দেখলাম। আচ্ছা এই দুটো আবার রাজবাড়ির মধ্যে আরো একটা আলাদা সাব ক্যাটাগরি, ঠিক একইভাবে এই দুটাকে নিয়ে আসতে হবে। আমি যদি এটাকে ট্র্যাক করে সিলেক্ট করে আমি যদি ইনক্রিজ ইনডেন্টে ক্লিক করি, দেখেন এটা দেখাচ্ছে বাট শো করছে না, সাব ক্যাটাগরি শো করছে না। তো এটাকে নিয়ে আসার জন্য আমরা আবার কি করব, এই যে বুলেট পয়েন্টার যে অপশনটা আছে, আপনি কোনটা নিতে যাচ্ছেন, এবার আমরা এটা নিতে যাচ্ছি, এটাকে ডিফাইন করে দিতে হবে। তো এখান থেকে আমরা ডিফাইন করে দিলাম। তো এইভাবে আমরা কি করলাম, প্রথমত এই বুলেটস এর মাধ্যমে বিভিন্ন ধরনের, দেখেন প্রথমত এটা হচ্ছে মেইন ক্যাটাগরি হচ্ছে রাজশাহী হচ্ছে মেইন, তার আন্ডারে হচ্ছে যে কয়েকটা জেলা আছে সেই জেলাকে আমরা আগে ডিফাইন করলাম। তার আন্ডারে দেখেন নাটোরের মধ্যে আবার যে খাবার বা এলাকা বিখ্যাত সেটাকে ডিফাইন করলাম সাব ক্যাটাগরি করে। এরপরে আবার রাজবাড়ির মধ্যে যে কি আলাদা সাব ক্যাটাগরি আছে সেটা আমরা এই যে স্কেলটার যে বিষয়টা থাকলো, স্কেলটা ধরে আমরা এটাকে আমাদের জায়গা অনুসারে সেটাকে সরাই নিতে পারি, ডানে বামে সরাই নিতে পারি। এটা আমরা আরো যখন স্কেল এই অপশনটা নিয়ে আলোচনা করবো। তো এই স্কেলটা আমাদের এখানে দেখা যাচ্ছে, এটা আমরা রুলারটাকে বা স্কেলটাকে ভিউ থেকে নিয়ে আসার চেষ্টা করবো। তো রুলারে গেলাম, সরি ভিউতে গেলাম, ভিউতে যে রুলার নামের যে অপশনটা আছে এটাতে চেক মার্ক দেওয়া নাই, এটা যদি আমি ক্লিক করি দেখেন এবার কিন্তু এই যে উপরের দিকে এই রোলারটা চলে আসছে। এই যে চেক মার্ক দিয়ে এটাকে নিয়ে আসার চেষ্টা করবেন, তাহলে আপনাদের এই যে দেখেন এটাকে ডানে বামে যদি সরানোর প্রয়োজন হয়, এই যে দেখেন আমি এইভাবে কন্টেন্টটাকে ধরে কি ডানে বামে আরো ইচ্ছা মতো সরাইতে পারি। তো এটাও আমাদের এই রুলারটাও অনেকটা হেল্প করবে আর কি। এর পরের পার্টে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে নাম্বারিং যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন। নাম্বারিং এর যে বিষয়গুলো আছে, ধরেন আমরা এটাও ঠিক একইভাবে যে বিভিন্ন ক্যাটাগরি সাব ক্যাটাগরি গুলো থাকবে। সাপোজ আমি এখান থেকে ফিশ নামে একটা অপশন নিচ্ছি, ফিশ। তারপরে হচ্ছে ধরেন খাবারে রাতের ডিনারের আইটেম, আমি মনে করছি যে এখান থেকে ডিনারের আইটেমটা আপনারা ডিনারের আইটেমের মধ্যে থাকবে হচ্ছে ফিশ থাকবে, তারপর হচ্ছে মিট থাকবে। তো এই দুটো নিয়েই দেখাই। তো ফিশের মধ্যে অর্থাৎ মাছের মধ্যে কি কি মাছ থাকতে পারে, আপনার পছন্দীয় মাছ বলতে পারেন যে রুই হতে পারে, তারপর হচ্ছে কাতলা হতে পারে। আপাতত দুইটা করে দেখাই বা আপনার ইচ্ছা মতো নিতে পারেন। এইগুলোকে আমরা নাম্বারিং করি। আপাতত এইটুকু আপনার আগে বাদ দিয়ে দিই। আচ্ছা এটা আমরা কাট করে রাখলাম, পরবর্তীতে কাট করে রাখা তো আপনারা তো জানেন, কাট করে অলরেডি শিখে গেছেন, কন্ট্রোল এক্স দিয়ে আমরা কাট করে রাখলাম। আচ্ছা ডিনারের যে পার্টটা, এটা হচ্ছে মেন পোর্শন, আমরা এটাকে একটু গোল করে একটু সৌন্দর্য বাড়ালাম। আমরা রাইসটাকেও রাখলাম, তিনটা পার্ট রাখলাম। রাখার পর হচ্ছে ফিশ যে অপশনটাতে, এখানে আমরা এই তিনটা পার্টের মধ্যে এদের একটা নাম্বারিং দেওয়ার প্রয়োজন হচ্ছে। আমরা নাম্বারিংটাতে এই যে নাম্বারিং যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের নাম্বার আছে ডট দিয়ে, যে আপনারা খেয়াল করে দেখবেন এখানে যে আমরা যখন এখানে আসতেছি তখন এগুলো পরিবর্তন হচ্ছে, এই যে ব্র্যাকেট দিয়ে বা হচ্ছে রোমান সংখ্যা দিয়ে, বড় হাতে এবিসি দিয়ে, এইভাবে যখন এই নাম্বারিং গুলো নিব অটোমেটিক্যালি এগুলো পরের একটার পর একটা বসে যাবে। তো আমরা আপাতত এবিসি নিয়ে দেখাচ্ছি, করলাম। করার পর আমি যদি এখানে এসে যদি একটা ইন্টার দিই, দেখেন পরবর্তীতে আমাদের আর এক্সট্রা করে ডি দিয়ে ডট দিয়ে লেখা লাগলো না, ও অটোমেটিকলি এটা আমাকে ডিফাইন করে দিল। আমরা আপাতত তিনটা ক্যাটাগরি নিয়ে কাজ করব। এটা হচ্ছে মেইন ক্যাটাগরি, এর আন্ডারে ফিশের আন্ডারে ধরেন এই যে বললাম যে রুই কাতলা ছিল, তো আমি কন্ট্রোল ভি দিয়ে ওই যে কাট করা যে অপশনটা ছিল এটা পেস্ট করে দিলাম। এখন আমাদের প্রয়োজন হচ্ছে যে এইটা হলো কি ফিশের হচ্ছে সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরিকে নিয়ে আসার জন্য ওই যে বলছিলাম আমরা এটাকে একটু সব একই ক্যাটাগরিতে চলে আসছে, এ বি সি ডি ই। তো আমরা এই দুইটাকে সাব ক্যাটাগরিতে নিয়ে আসার জন্য একইভাবে এই দুইটাকে সিলেক্ট করব। করার পর আমরা এই যে কোথায় থেকে বলছিলাম ইনক্রিজ ইনডেন্টের কাজ কিন্তু অলরেডি আমি বলে দিলাম, বাট আমি এখানে যদি ক্লিক করি দেখেন অটোমেটিকলি সে এ বি সি এগুলো পাচ্ছে। বাট আমার প্রয়োজন হচ্ছে এগুলো না, আমি রোমান সংখ্যা দিব। আপনার যেটা প্রয়োজন হবে আপনি সেখান থেকে শুধুমাত্র কল করে দিবেন যে 1 2 3 এবিসি আকারে ছোট হাতে নেবেন, সাব ক্যাটাগরি হিসেবে এটা করতে পারবেন।
এটাও করা যাবে। তো এইভাবে খুব সহজে এই কাজগুলোকে বা সাব ক্যাটাগরি অর্থাৎ মেইন ক্যাটাগরির মধ্যে সাব ক্যাটাগরিগুলোকে খুব সহজে ম্যানেজ করা যায়। এছাড়াও আপনারা এখানে আরো ডিফল্ট ভাবে তারা কাজগুলো করে রেখেছে পয়েন্ট আকারে বা এই অপশনগুলো চাইলে আপনারা এইভাবে যে অনেক বইগুলোতে যেগুলো হচ্ছে পয়েন্ট আকারে মাল্টি লেভেল লিস্ট যেগুলো থাকে 1.1 1.2 এরকম করে, তো এরা এখান থেকেও কিন্তু খুব সহজে এগুলো ম্যানেজ করা যায়। আপনি চাইলে এই যে এখান থেকে খুব সহজে এই যে ইনক্রিজ ইন্টেন্ট এখান থেকে দেখেন অটোমেটিক্যালি এখান থেকে আরো কিছু ক্যাটাগরি ইন্টারপ্রেস করলাম। এই যে 1.1.1 1.1.2, তো আমি এখানে কিছু লেখার পর এটাকে আমি যদি আবার যদি ইন্টারপ্রেস করি তাহলে অটোমেটিক্যালি এগুলো শো করবে। তো এখান থেকে আরো দুইটা ক্যাটাগরি আমি যদি দিই, তারপর এদেরকে যদি আরো সাব ক্যাটাগরিতে ভাগ করি তাহলে আপনি ইনক্রিজ ইন্টেন্টে যাওয়ার পর এই যে 1.1.2 এর মধ্যে আবার 1 2 এরকম করে সিরিয়াল বেস এগুলোকে চলে আসবে। আর এগুলোর মধ্যে যে গ্যাপগুলো আছে সেগুলো আপনারা চাইলে এখান থেকে মেনটেন আগাই দিলাম। আমরা এই রুলার থেকে টেনে টেনে এদেরকে মেনটেন করতে পারি, এগুলোকে ফিক্স করবো। তো কাজের ক্ষেত্রে এগুলো আপনারা অবশ্যই একটু মাথায় রাখবেন। তাহলে আমরা মোটামুটি এই দুইটা পার্ট এই তিনটা পার্ট খুব সুন্দর করে ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি। আর এইটার মধ্যে আমরা হচ্ছে ইনক্রিজ ইন্টেন্ট আর হচ্ছে ডিক্রিজ ইন্টেন্ট এটা আমরা দুইটা ম্যানেজ করতে পারি কিভাবে। সাপোজ ধরেন আমি এটাকে ডান পাশে একটু ট্যাব আপনাদের কিবোর্ডের ট্যাব আকারে যেটা একটা নির্দিষ্ট স্পেস নিয়ে সরে, যেমন আমি স্পেস দিলে এতটুকু সরতেছে, বাট আমি যদি ট্যাব প্রেস করে দেখেন অনেকখানি জায়গা দুইটা কিংবা তারও বেশি তিনটা করে স্পেস একেবারে নিয়ে নেয়। যে দেখেন এটাকে ডানে বামে সরানোর ক্ষেত্রে অর্থাৎ ডানে বামে যদি সরানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে এই কাজগুলো ইনক্রিজ ডিক্রিজের মাধ্যমে ডিফাইন করে থাকে। যদি আমি এ বি ডি এবং সি এটা লিখতে চাই, সাপোজ ধরেন আপনারা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এর পর বি হয়, ঠিক আছে ভাইয়া এ বি সি ডি শেখাচ্ছি, হ্যাঁ অবশ্যই। দেখেন এই শর্টের পার্টটাকে বোঝানোর জন্য আমরা এ বি সি ডি এটা আমরা এভাবে জানি, বাট আমরা দেখতে পাচ্ছি যে এখানে শর্টের যে কাজটা হচ্ছে যে এ সিরিয়ালটাকে মেনটেন করবে, এ বি সি ডি এভাবে নিয়ে আসবে। বাট আমরা যখন অনেকগুলো কাজ করব তখন আগে এ বি সি আগে এভাবে নিয়ে আসতে হবে। আমরা ধরেন যখন আমরা দেখি কোনো ডিকশনারি দেখি তখন দেখবেন যে এ দিয়ে আগে যতগুলো ওয়ার্ড আছে সেগুলো ডিফাইন করে, বি দিয়ে যেটা আছে সেটা ডিফাইন করে, সি দিয়ে ডি দিয়ে এরকম করে সিরিয়াল বেস অনুযায়ী। তো এটাকে শর্টের মাধ্যমে খুব সহজে মেনটেন করা সম্ভব হয় সিরিয়াল বেস অনুযায়ী। তো আমি এটাকে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, করার পর সম্পূর্ণ সিলেক্ট করার পর আমি যদি এখান থেকে দেখেন একটু খেয়াল করবেন, যদি এই শর্টটাতে যখন ক্লিক করব করার পর এখানে আমাদের এটাকে বলছে যে প্যারাগ্রাফই থাকবে, হ্যাঁ প্যারাগ্রাফ আকারে থাকবে। আর এটাকে টেক্সট আকারে কি করব আমরা হচ্ছে, যেহেতু এটা একটা টেক্সট সে অটোমেটিক্যালি টেক্সট ধরে দিচ্ছে, তো অ্যাসেন্ডিং এর মাধ্যমে সে কি করবে এটাকে এ বি সি তারপর ডি বসাই দিবে। ওকে প্রেস করলে দেখেন অটোমেটিক্যালি কি করলো এ বি সি ডি সিরিয়াল বেস অনুযায়ী মেনটেন করলো। ঠিক একইভাবে যদি আমরা এটাকে যদি 1 3 2 4 এভাবে যদি লেখার পর যদি এটা এই একইভাবে যদি এদেরকেও আমরা যদি সিরিয়াল মেনটেন করতে চাই তো এইভাবেও আপনি চাইলে এই যে ট্র্যাক করে সিলেক্ট করলাম, করার পর আমরা এখানে যে শর্টে ক্লিক করে কি দেখেন এবার একটু চেঞ্জ আসছে, এটা কিন্তু সে বুঝতে পারছে এটা নাম্বার টেক্সট না। তো এখান থেকে ওকে প্রেস করলাম, সঙ্গে সঙ্গে 1 2 3 4 চেঞ্জ হয়ে গেছে। এভাবে এই কাজটা করা হয়। আর এটা আমরা কোন একটা রোতে যদি আমাদের রো কেমন কি বোঝা আছে এই যে চিহ্নটা আসে, এটার খুব একটা কাজ আমাদের কখনো মানে আমরা কাজ করি না বা এটার থাকে না। তো আপনারা চাইলে এইভাবে ট্র্যাক করে এটা ক্লিক করলে এটা থাকবে, আবার এটা ক্লিক করলে এটা আবার চলে যাবে। আর অনেক সময় একটু ঝামেলা করতে পারে, কোন একটা একটাতে আমি ক্লিক করলাম, ট্র্যাক করে সিলেক্ট করলাম, একটাতে আসলো। তো আপনারা চাইলে কিবোর্ড শর্টকাট কি কন্ট্রোল শিফট চেপে ধরে স্টার প্রেস করলেও সেটাকে সরাই দেওয়া যায়, কন্ট্রোল শিফট স্টার। এর পরের পার্টে আমরা স্টাইল সম্পর্কে কিছু ধারণা দিব। তো স্টাইলের শুরুতে আপনারা ডিফল্ট ভাবে একটা নরমাল স্টাইল পেয়ে আছে। ধরেন আমরা এই পুরো লেখাগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে আমি এখানে দেখা আছে যে স্টাইলটা নো স্পেসিং, তো আমি যখন এখানে ক্লিক করছি বা আপনারা একটু খেয়াল করবেন যে আমরা এই স্টাইলগুলোতে যখন কার্সর রাখতেছি মাউসের কার্সর রাখার ফলে কিছু পরিবর্তন দেখা যায়। তো এই পরিবর্তনগুলো আসলে এই ডিফল্ট ভাবে বা এরা আগে থেকে ডিফল্ট ভাবে কিছু স্টাইল করে রেখেছে, এই স্টাইল গুলো আমরা চাইলে ইউজ করতে পারি শুরুর দিকে, অর্থাৎ পুরো হেডিং লেখার ক্ষেত্রে আমরা এই হেডিং স্টাইল গুলোকে ফলো করতে পারবো। এছাড়াও দেখবেন আপনারা আরো কিছু স্টাইল এখানে দেওয়া আছে, যদি এই ড্রপ ডাউন লিস্টে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে তারা বিভিন্ন ধরনের ফরম্যাট দেওয়া আছে, স্টাইল ফরম্যাট। তো এগুলো একটু আপনারা একটু চেষ্টা করবেন, এগুলো একটু চেঞ্জ করে দেখবেন যে আসলে কোনটা কি। তো এটা হলো স্টাইল ফরম্যাট। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার পূর্বের অবস্থায় ফিরে আসলাম। এরপরে আমরা ফাইন্ড নামে যে অপশনটা দেখতে পাচ্ছি আপনারাও খেয়াল করে দেখবেন, ফাইন্ড মানে হচ্ছে খোঁজা। তো কোনো কিছু খুঁজে বের করার জন্য আমি এটাকে ক্রস করে দিলাম, দেওয়ার পর এখানে যদি মনে করি যে আমি কোনো এখানে অনেকগুলো 10 থেকে 20 25 30 বা তারও অধিক বেশি পেজ থাকবে, এই পেজগুলো থেকে যদি কোনো একটা ওয়ার্ডকে আমি যদি খুঁজে বের করতে চাই, তারপর আমি যদি লিখি যে আওয়ার লিখে যদি আমি সার্চ করে দেখবেন আপনি আমাকে সাজেস্ট করতেছে যে কোথায় কোথায় আওয়ার লেখাগুলো আছে বা ওয়ার্ডগুলো লেখা আছে। তো সহজেই একাধিক ওয়ার্ডের মধ্য থেকে নির্দিষ্ট কোনো ওয়ার্ডকে খুঁজে বের করার জন্য এই ফাইন্ড নামে ফাইন্ড থেকে আমরা সার্চ বার থেকে সার্চ করে সেগুলোকে আমরা খুঁজে বের করবো। তো এটা একটা বিষয়। এরপরে আমরা পরের পার্টে হচ্ছে যে রিপ্লেস নামে যে অপশনটা আছে সেখানে যাবো। দেখেন রিপ্লেসের যে বিষয়টা,
রিপ্লেস হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট ওয়ার্ডকে পরিবর্তন করে নতুন একটা ওয়ার্ডে প্রতিস্থাপন করা, একটা নির্দিষ্ট ওয়ার্ডকে অন্য একটা ওয়ার্ড দ্বারা প্রতিস্থাপন করা। সাপোজ আমরা এখানে আসলাম, তারপর হচ্ছে ফাইন্ড ওয়ার্ড, আসলে কোনটা থেকে কোনটা পরিবর্তন করতে চাচ্ছেন। ফাইন্ড ওয়ার্ডে আমরা হচ্ছে আওয়ার কে, যত জায়গাতে আওয়ার হতে পারে, তো আমি এখানে আওয়ার লিখলাম, লিখার পর আমি যদি এখানে বলি যে আওয়ারের জায়গা তুমি আস করে দাও, তো আস করে দেওয়ার পর আমাদের এখানে কিছু অপশন গুলো দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে ফাইন্ড নেক্সট। ফাইন্ড নেক্সট এর বিষয়টা হচ্ছে যে কোথায় কোথায় আমাদের আওয়ার এই লেখাটা আছে। আপনারা একটু খেয়াল করে দেখেন, এই যে এখানে ফেভারিটের এখানে যে আওয়ার লেখা আছে, ফেভারিটের এই আওয়ারকে তো আমি ধরতে বলি নাই, আমি চাই যে হচ্ছে যেখানে যেখানে আওয়ার আছে সেই আওয়ার গুলোকে সে পরিবর্তন করবে, শুধু ওয়ার্ড গুলোকে, বাট এর ভেতরে যে ক্যারেক্টার গুলোকে এগুলো চেঞ্জ করা যাবে না। ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে মরে যাব, মরে যাওয়ার পর এই যে আমাদের এখানে একটু খেয়াল করবেন, ফাইন্ড হোল ওয়ার্ডস অনলি, শুধু ওয়ার্ড গুলোকে কাউন্ট করতে বলছে। আমি যদি এতে ক্লিক করি, করার পর এই যে সার্চের অপশনে যে আমি হচ্ছে অল রেখে দিলাম, তারপর যদি আমি এখন যদি নেক্সট করি, তাহলে দেখেন ও কিন্তু আর কি করছে না। নেক্সট যদি করি তাহলে ও আর ধরতেছে না, মানে একে আর ধরতেছে না, এই আওয়ারটাকে আর ধরতেছে না। তো এক্ষেত্রে আমরা রিপ্লেস করার ক্ষেত্রে এখন আমরা যে বিষয়টা করবো, যদি আমরা রিপ্লেস করি অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট কোনো একটা ওয়ার্ডকে রিপ্লেস করার জন্য আমরা একটা রিপ্লেসে ক্লিক করব। এছাড়া আমরা যদি মনে করি যে সব আওয়ারের জায়গায় সে আস করে দিবে, আমরা রিপ্লেস অলে ক্লিক করে রিয়েস করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। দেওয়ার সাথে সাথে দেখবেন আপনারা সে কি করছে, যত জায়গাতে আওয়ার ছিল আস করে দিয়েছে সে। পরে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিলেক্ট অল। এটা আমরা খুব সহজে পুরো লেখাকে যদি আমরা সিলেক্ট করতে চাই, সম্পূর্ণ লেখাগুলোকে, তাহলে কন্ট্রোল প্লাস ই প্রেস করলে অল সিলেক্ট হয়ে গেল। এটা একটা বিষয়। আরো একটা বিষয় হচ্ছে সিলেক্ট করার ক্ষেত্রে আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জন্য কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সিলেকশন পেন। এই সিলেকশন পেনটাতে আমরা যখন ক্লিক করলাম, করার পর আমরা আগে থেকেই আমাদের, যদিও এই শেপ নিয়ে আমি আপনাদের কাজ আরো শেখাবো সামনের দিকে আগানোর পর, এই দুইটা শেপ নিয়েছি। অনেক ক্ষেত্রে যে বিষয়টা হয়, টেক্সট আর এই শেপটাকে ধরার ক্ষেত্রে কিছু প্রবলেম ফেস করতে হয়। আমরা এই সিলেকশন পেন টুলস এর মাধ্যমে সহজে আমরা যে যতগুলো শেপ নিলাম বা কোনো টেক্সট বক্স নিব, আমরা যখন এই যে ইনসার্ট থেকে যখন হচ্ছে টেক্সট বক্স এগুলো নিব, ধরেন আমি এর মধ্যে নিলাম, নেওয়ার পর এদেরকে ঠিকঠাক মতো করে ধরার জন্য, এই যে দেখেন ধরার জন্য আমরা কি করব, এখান থেকে যে টেক্সট বক্স যদি ধরতে চাই তাহলে এখানে ক্লিক করলে সেই টেক্সট বক্সে সিলেক্ট হয়ে যাচ্ছে। এরপরে যদি আমি বলি যে ফ্লো চার্টটাকে ধরতে, ফ্লো চার্টকে ধরবে, ওভালকে ধরতে বললে ওভালকে ধরবে। তো এইভাবে সে যে কোনো ধরনের শেপ গুলোকে খুব সহজে সিলেক্ট করা যায়। এই হচ্ছে সিলেকশন পেন টুলের কাজ। ইনসার্ট এই বিষয়টা আপনাদের আরো আগে আমি দেখাইছি। এখানে হচ্ছে যদি কেউ মনে করে যে জিপিটি বা এমএস ওয়ার্ড এর সাথে কানেক্ট করতে চাই, তাহলে অ্যাড দিয়ে আমরা কানেক্ট করে দেখাইছি, যেমনটা উইকিপিডিয়া। এটা আমরা এই যে ফাইল থেকে নিয়ে কোথায় যে ফাইল থেকে যে গেট অ্যাডস ইনসার্ট এই অপশনটাতে ক্লিক করে শিখিয়েছি। আজকের এই সম্পূর্ণ ক্লাসটা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে বা কমেন্ট বক্সে কমেন্ট করে, মূল্যবান কমেন্ট করে আমরা পরবর্তী ভিডিও যাতে খুব সহজে মেক করতে পারি বা আপনাদের ভালো কিছু কাজ শেখাতে পারি, এই জন্য অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই আমাদের এই অনলাইন লাইভ ক্লাসটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, সে কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।